জয় শ্রী রাধে। ব্রজভূমির বুকে আরেকটি নতুন সকাল। গতকালের অসাধারণ সব স্মৃতি নিয়ে আজ আমরা প্রস্তুত এক নতুন যাত্রার জন্য। এই মুহূর্তে হোটেলের রিসেপশনে বসে আছি আর অপেক্ষা করছি সেই পথ চলার, যা আমাদের নিয়ে যাবে ব্রজের আরও কিছু পবিত্র ও ঐতিহাসিক স্থানে। সোম, রাধে রাধে। রাধে রাধে। আজকে আমরা কোথায় যাচ্ছি? নন্দগাঁও, তারপর বর্ষানাথ, রাধাকেন্দ্র, শ্যামকেন্দ্র। বাহ, তাহলে আমরা এখন প্রথমে যাব হচ্ছে নন্দগাঁওয়ের দিকে। আমাদের বৃন্দাবন তথা ব্রজভূমি ভ্রমণের আজকের যাত্রায় আমরা এসে পৌঁছে গেছি নন্দগাঁওয়ের পবিত্র নন্দবাবা মন্দিরে। ব্রজভূমির এই স্থানটির সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণের শৈশবের অসংখ্য স্মৃতি। কথিত আছে, গোকুল থেকে আসার পর নন্দ মহারাজ তার পরিবারকে নিয়ে নন্দগাঁওয়ে বসবাস শুরু করেছিলেন, আর সেই কারণেই এই স্থানটি কৃষ্ণ ভক্তদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার সময় চারপাশের পরিবেশটাই যেন ধীরে ধীরে বদলে যায়। পাহাড়ের ওপরে অবস্থিত এই পবিত্র মন্দির, চারিদিকে ব্রজভূমির দৃশ্য, আর মুখে মুখে শোনা যায় রাধে রাধে। এখানে দাঁড়িয়ে একটা আলাদাই অনুভূতি হয়, কারণ আমরা শুধু একটি মন্দির দর্শন করছি না, বরং এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি যা প্রতিটি কোণ ব্রজের প্রাচীন কাহিনী ও শ্রীকৃষ্ণের বাল্যলীলার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। দর্শন শেষ করে কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে চারপাশটা দেখলাম। ওপর থেকে নন্দগাঁও এবং দূরের ব্রজভূমির যে সুন্দর দৃশ্য দেখা যায়, সেটা সত্যিই মন ভালো করে দেওয়ার মতো। এখানটাতে দেখা যাচ্ছে, আমরা উপভোগ করছি আর কি পুরো বিষয়টা, তাই কিনা সৌম্য? গোবর্ধন এখান থেকে দেখা যাবে? জানা নেই সৌম্য আমার সেটা। তো বিষয়টা হচ্ছে যে টোটাল তিনটাখানা পাহাড় আছে। একটা হচ্ছে এই আমরা যেটাতে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নন্দেশ্বর পাহাড়, ঠিক আছে। আর একটা হচ্ছে গোবর্ধন, আর একটা হচ্ছে বর্ষানাথে যেটা আছে ওইটা। তো এবার যখন শ্রীকৃষ্ণের জন্মস্থান তো গোকুল, এবার কংসের অত্যাচারে যখন গোকুলে একদম মানে নন্দ বাবা, যে শ্রীকৃষ্ণের যে বাবা ছিল, তো যখন ধরেরা গিয়ে হয়ে গেছিলো, কিন্তু অতিষ্ঠ হয়ে গেছিলো, তখন এই মানে প্রবলেমে পড়ে গেছিলো যখন অনেক ইয়েতে, তখন তিনি এইখানটাতে চলে আসেন, এই নন্দেশ্বর পাহাড়ে। নন্দেশ্বর পাহাড়টাতে একটা অভিশাপ দেওয়া হয়েছিল যে এইখানে যেই রাক্ষস টক্ষসে আসুক না কেন, সে আর কি পাথর হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই এইখানটাতে তারা এসে আবার বাসস্থান তৈরি করে। তাই নন্দেশ্বর পাহাড়কে অ্যাজ লাইক শিব ঠাকুরের সাথে কনসিডারেবল করা হয়। তো যেটা বর্ষানাথে যে পাহাড়টা আছে ওটাকে ব্রহ্মার সাথে কনসিডারেবল করা হয়, আর যেটা গোবর্ধনে যে পাহাড়টা আছে ওটা তো স্বয়ং শ্রীকৃষ্ণ। তো এই হচ্ছে মুদ্রা গল্প, বুঝতে পেরেছিস? কি বুঝলি? আর বৃন্দাবনে যে আমরা অনেকজন বলে না, বৃন্দাবনে বাস মানে বাস করেন, ওখানেই বাড়ি আছে না? ওখানে শ্রী রাধারানীর বাড়ি, ওখানে বর্ষানাথে রাধারানীর বাড়ি, বুঝছিস? এই যে এখান থেকে পুরো নন্দগ্রাম একদম ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে। এই যে আমাদের সৌম্য, আর এই যে এটা আমি, ভয়ই লাগছে বুঝলি। আজকে আমরা টোটালটাই ক্যামেরাতে আর কি ভিডিও রেকর্ডিং করছি, তো দ্যাটস ওয়াই আমাদের আর কি একটু ভয়টাই লাগছে, মানে আমার তো অন্তত লাগছে। এখানে ক্যামেরা নিয়ে কাজ করাটা একটু সত্যিই চাপের। এই যে নন্দ বাবা মন্দিরে বিভৎস ভিড়, পুরুষোত্তম মাস উপলক্ষে। এমনিও ভিড় থাকে মন্দিরের ভেতর, তাছাড়া আজকের ডেটে অনেকটাই ভিড়, এনারাই বলছিলেন। নন্দবাবা মন্দিরের দর্শন শেষ করে এবার আমরা নন্দগাঁও থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের এবারের গন্তব্য বার্সানার বিখ্যাত কীর্তি মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেছেন জগৎগুরু শ্রী কৃপালু মহারাজ। কিন্তু সত্যি বলতে কীর্তি মন্দিরকে শুধুমাত্র একটি মন্দির বললে হয়তো এর সৌন্দর্যকে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না। মন্দিরের সামনে এসে প্রথমবার যখন আমরা দাঁড়ালাম, কয়েক মুহূর্তের জন্য সত্যিই যেন চোখ আটকে গেল। কি অসাধারণ স্থাপত্য, কি অপূর্ব কারুকার্য! ক্যামেরায় আমরা যতটাই এই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি না কেন, বাস্তবে নিজের চোখে দেখার অনুভূতিটাই একেবারে আলাদা। কিছু কিছু সৌন্দর্য সত্যিই ক্যামেরার ফ্রেমে সম্পূর্ণভাবে ধরা যায় না। কীর্তি মন্দির ঠিক তেমনই একটি জায়গা।
আমরা এখন কীর্তি মন্দির থেকে বেরোচ্ছি। অপূর্ব সুন্দর মন্দিরটা, একদম অভূতপূর্ব। হ্যাঁ, ওই যে এদিক দিয়ে অপূর্ব অপূর্ব সুন্দর মন্দির একটা। হ্যাঁ না, অপূর্ব সুন্দর, খুবই সুন্দর মন্দিরটা। এখন আমরা যাবো বার্সানার দিকে। আমরা এখন বার্সানাতে চলে এসেছি। আমরা কিছুক্ষণ পরই এখন রাধারানীর মন্দিরে যাব। আমরা এখন কীর্তি মন্দির থেকে বেরালাম ঘুরে। এই যে পিছন দিকে জায়গাটার নামই বার্সানা। পিছন দিকে লোকজন। এটা বার্সানা? হ্যাঁ চলে এসছি। হ্যাঁ, চলো। মা আর ভাই গাড়ি করে চলে গেল। আমি আর বাবা চারিদিক দেখতে দেখতে হাঁটতে হাঁটতে যাবো। বার্সানা করে এখন তোমার গোবর্ধন আছে, তারপর রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আছে। আর যেখানে ওই একে বেঁধে রেখেছিল ওটা কোথায় কোথায় বেঁধে রেখেছিল? গোপালকে। ওটা তো মথুরাতে। আজকে মথুরা না, তো মথুরা কালকে, বুঝলা? আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি আর বাবা। এই যে সুন্দর করে আমরা দুজন। ওই যে ওপরে মন্দির। আমরা এসে পৌঁছে গেছি বার্সানায় শ্রী রাধারানীর মন্দিরে। গাড়ি থেকে নেমে যখন প্রথম মন্দিরের দিকে তাকালাম, তখনই বুঝতে পারলাম রাধারানীর দর্শন পেতে হলে আমাদের পেরিয়ে যেতে হবে সামনে থাকা এই সিঁড়িগুলো। আর শুরু হলো তারপর আমাদের ওপরে ওঠা। একটা এক সিঁড়ি, তারপর আরেকটা। ধীরে ধীরে যত উপরে উঠছি, শরীর হয়তো একটু ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু আশ্চর্যভাবে মনটা যেন আরও বেশি উৎসাহে ভরে উঠছে। মুখে শুধু একটাই নাম, রাধে রাধে। সত্যি বলতে এই মুহূর্তটার জন্য আমরা কত দিন ধরে অপেক্ষা করেছি। বৃন্দাবন আসার পরিকল্পনা করার সময় থেকেই মনের মধ্যে একটা ইচ্ছে ছিল, একবার বার্সানায় এসে রাধারানীর দর্শন করব। আর আজ সেই অপেক্ষায় যেন অবসান হতে চলেছে। সিঁড়িগুলো দিয়ে উঠতে উঠতে বারবার মনে হচ্ছিল আর একটু, আর কয়েকটা সিঁড়ি, তারপরেই আমরা পৌঁছে যাব রাধারানীর কাছে। চারপাশ থেকে ভেসে আসছে রাধে রাধে ধ্বনি। আমাদের পাশ দিয়েও কত ভক্ত ওপরে উঠে যাচ্ছেন। কারোর মুখে ক্লান্তি, কারোর মুখে আনন্দ, কিন্তু সবার গন্তব্য একটাই, শ্রীজির দর্শন। আর ঠিক এই সময়টাই মন যেন একটু অন্যরকম হয়ে যায়। যে জায়গার ছবি এতদিন দেখেছি, যে জায়গার কথা এতবার শুনেছি, আজ নিজের পায়ে সেই পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। এক সময় শেষ কয়েকটি সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। আর সামনে যখন প্রথমবার রাধারানীর মন্দিরটি দেখতে পেলাম, সেই অনুভূতিটি হয়তো কথায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। মনে হলো এতটা পথ আসা, এত দিনের অপেক্ষা, এতগুলো সিঁড়ি পেরিয়ে ওপরে ওঠা, সব কিছুই যেন এই একটি মুহূর্তের জন্যই ছিল। কিছু কিছু জায়গা শুধু চোখ দিয়ে দেখা যায় না, মন দিয়ে অনুভব করতে হয়। আমাদের কাছে বার্সানার এই মুহূর্তটা ঠিক তেমনই। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে রাধারানীর দর্শনের জন্য। আর কোনো তাড়া নেই, শুধু মনে একটাই কথা, রাধে রাধে। এতদিনের অপেক্ষার পর অবশেষে তোমার দুয়ারে এসে পৌঁছালাম আমরা। আমরা দেখি, আপনি দর্শন করেছেন? ঘাড়ে করে আপনাকে দর্শন করানো হয়েছে? আপনি কি পুরোই ক্লান্ত, একদম অবসন্ন? স্যার, ওনার পা একদম, পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর আমাদেরও অবস্থা একদম পুরো টাইট হয়ে গেছে, একেবারে টাইট হয়ে গেছে। এই যে এরা দুজন পোশাক কিনছিলেন, আর আমরা এখন একটু বসে রেস্ট নিচ্ছি।
হ্যাঁ, এখনো গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। দাদা এই, হ্যাঁ রাধাকুণ্ড শ্যামকুণ্ড তুই আর আমি একসাথে নামবো, একদম ঠিক আছে? একদম একদম। হ্যাঁ, সবাই এনার্জি নিয়ে একদম উঠছে। কিন্তু বলে রাধা রানী কি লাজি। হ্যাঁ, তো আমাদের সব থেকে অ্যাওয়েটেড দর্শন যেটা ছিল রাধারানীর দর্শন, রাধারানী প্রচণ্ড ভালোভাবে কৃপা করেছেন, আর সেই দরুন আমরা এখন থেকে দর্শন করে আসতে পেরেছি। ভালোভাবে দর্শন হয়েছে। মাঝখানে সৌম্য আর মা হারিয়ে গেছিলো, কেননা তারা অন্য রাস্তা দিয়ে গেছিলো, সেই নিয়ে বাবা একটু রাগারাগিও করে নিয়েছে। তো অল ইজ গুড, এভরিথিং ইজ ফাইন, দেয়ার হ্যাভ নো এনি প্রবলেম। এখন বাকিরা এখন ড্রেস কিনছে আর আমরা এখন বসে রেস্ট নিচ্ছি। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে সৌম্য। এবার আমরা যাব হচ্ছে গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন থেকে আমরা যাব হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে স্নান করতে। তো আপাতত হচ্ছে আমাদের এই প্ল্যানিং। আর এই যে প্ল্যানিংয়ের সব থেকে সাফারিং পার্সন সৌম্য। আপনি তো পুরো লাল টমেটো হয়ে গেছেন স্যার। কি হচ্ছে আমার সাথে? যাই হোক, আমরা আবার পরে দেখা করছি, তাই কি না? প্রচণ্ড গরম। এই যে আমরা এখন চিল ডাউন হচ্ছে একজন, এই দেখুন চিল ডাউন প্রসেস অন গোয়িং। দেখি আমাকেও দাও একটু। ঠান্ডা উঠছে, ভালো লাগছে। গোবর্ধন এন্ট্রি করতে আর 4 কিলোমিটার বাকি, তারপরে আমরা তার দর্শন করতে পারবো। গোবর্ধনকে আমাদের শ্রীকৃষ্ণ ঠাকুর অর্থাৎ নারায়ণ দেবের আর একটা রূপ হিসেবে গণ্য করা হয় এখানে। বাইরে অত্যাধিক গরম, অত্যাধিক মানে অত্যাধিকই গরম। এখন আমরা যাচ্ছি গিরি গোবর্ধনের দর্শন করতে। এই যে টোটো করে গাড়ি থেকে নেমে গেছে, এখান থেকে গাড়ি যেহেতু যেতে দেয় না, আমাদেরকে টোটো করে যেতে লাগছে। তাই সামনেই আছে 1/2 কিলোমিটার মতন। আর এখন অতিরিক্ত গরম, অতিরিক্ত এতক্ষণ গাড়ির এসির মধ্যে বসেছিলাম, বুঝতে পারিনি, বাট বাইরে বেরিয়ে ফিল হচ্ছে যে কি গরমটাই আছে বাইরে, সাংঘাতিক। সামনে গিরি গোবর্ধন মন্দিরের দর্শন শেষ করে এবার আমরা রওনা দিলাম আজকের শেষ গন্তব্য পবিত্র রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের উদ্দেশ্যে। হচ্ছে রাধাকুণ্ড। রাধাকুণ্ডে আগে স্নান করার আগে আমাদের শ্যামকুণ্ডে গিয়ে স্নান করতে লাগবে, প্রণাম করতে লাগবে। হচ্ছে শ্যামকুণ্ড। এই যে দুজন স্নান করতে নেমেছে। এই যে এখানে এরাও স্নান করছেন। জয় প্রভুজি। প্রভুজিকে প্রণাম কর। ওই যে ওরা দুজন স্নান করতে নেমেছে। হারাম কি, হ্যাঁ বাদর আসছে। হে 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 গাইস, hey guys, you're playing with water. তোমার ডুবে গেল।
হ্যাঁ ওই দা বেরিয়ে গেল। ওই যে দুজন স্নান করছেন। ওই চলো। হ্যাঁ, রাধা কুণ্ডে স্নান করা কমপ্লিট। নন্দগাঁও থেকে কীর্তি মন্দির, তারপর বহু প্রতীক্ষার রাধারানীর দর্শন এবং সবশেষে রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে সারাদিনের অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে এবার আমরা ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। আজকের মতো আমাদের যাত্রা এইখানেই শেষ। আবার দেখা হবে পরবর্তী ব্রজভূমির দর্শনের দিকে। আজকে আমরা যাবো হচ্ছে মথুরাতে। ঠিক আছে, আমার মা সুন্দর ক্যামেরাম্যান যে আমরা আগ্রাতে যাবো। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমরা রেডি হয়ে গেছি সুন্দর করে। হ্যাঁ, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। চলো চলো চলো। কটা বাজে? 7:14 বেজে গেল। এই যে আমাদের গাড়ি এসে হাজির এখানটাতে, গাড়ি চলে এসছে। আমরা এই গাড়ি করেই কালকে আর কি গোটাটা ঘুরেছি, আজকে আমরা এই গাড়ি করেই বেরাবো এখান থেকে। এক্সেস ঠান্ডা, হাওয়াটা দিচ্ছে তাই এক্সেস ঠান্ডা হয়ে গেল। তুই তো কঠিন লেভেলের চ্যাংড়া আছিস। আমি কি করে ধরবো? हेलो, हम चलते हैं आगरा, मथुरा, कपूल। पहले किधर जाएगा अंकल आज? या फिर थोड़ा ताड़ाताड़ी करो तो सबसे पहले जन्म स्थान करा देता हूँ, फिर आगरा। ठीक है, वो भी लौटते चलेगा। में वो करा लाएंगे। हाँ, वो भी चलेगा। तो फिर तो चलो फिर। তো আমরা গাড়িতে বসে আছি সবাই। ক্যামেরা বেঁকে যায়, ক্যামেরা বেঁকে গেলে হবে না। এই যে গাড়িতে সকলে বসে আছে, এই যে ওদিকে বাবা, ও ক্যামেরা মাইক এদিকে ঘুরিয়ে দিয়েছি আমরা, তো হবে না বিষয়টা। কথাটা কতটা ক্লিয়ার আসবে সেটা আমি জানি না। এই যে আপনারা কিছু বলতে চান? हेलो। যা বলবেন জোরে বলবেন। হ্যালো। এই যে আমাদের রোগী মানুষ ফাঁকা হয়ে গেছে, রোগী মানুষের ডাজেন্ট ম্যাটার। তো এই হচ্ছে বিষয় আর কি। আগে আমরা প্রথমে এখন কৃষ্ণ জন্মভূমি যাব, তারপর আমরা যাব হচ্ছে আগ্রাতে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে আমি চশমা পরেছি, তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। বৃন্দাবনে এসে আমি চশমা পরে ঘুরতে বেরোচ্ছি। আজকের যাত্রার প্রথম গন্তব্য মথুরার পবিত্র শ্রীকৃষ্ণ জন্মভূমি। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম মথুরার উদ্দেশ্যে। কিছুটা পথ পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম সেই পবিত্র স্থানে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। মসজিদ কোন সে সাইড में है? वो जो अंदर जो गर्भगृह है उसके पास ही, इसीलिए इतना ज़्यादा सिक्योरिटी गार्ड है। তবে এখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া। মন্দির চত্বরে মোবাইল ফোন, ক্যামেরা বা ভিডিও রেকর্ডিংয়ের অনুমতি না থাকায় ভেতরের দর্শনের মুহূর্তগুলো ক্যামেরায় দেখাতে পারেনি। তাই ক্যামেরাটা বাইরে রেখে আমরা প্রবেশ করেছিলাম মন্দিরে। ভেতরে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শনের যে অনুভূতি, সেটা হয়তো ভিডিওতে দেখানো সম্ভব হলো না, কিন্তু আমাদের ব্রজভ্রমণের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থেকে গেল এটা। এর পরবর্তীতে আমাদের গন্তব্য হচ্ছে আগ্রা। আগ্রায় গিয়ে আমরা দেখব তাজমহল। এই যে আমাদের খাবার চলে এসছে। এই যে ছোলে ভাটুরে। এটা বিদেশি কারবার আমরা করতে চাই না, হাতি ইজ দ্য বেস্ট। আপনি হাত দিয়ে খাবেন? হ্যাঁ। বেলচা না কি বলো? বেলচা। দুটা বেলচা ইজ বেস্ট, তাই না? ঠিকই আছে, খান আপনি, আমিও খাওয়া শুরু করি। এই যে পিছন দিকে
মা ঘুমিয়ে পড়েছে, না না ভাই ওখানে আর বাবা ওখানে। আপনাদের খাওয়া দাওয়া কেমন হলো? হ্যাঁ, কেউ কোনো কিছু বলে না। আর পরে ভালো আর পরে এগুলো দেখার বেলায় বসে থাকবে একদম, যে কেমন ঘুরলাম কেমন গেলাম এগুলোই দেখবো। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলছি এখনো রাস্তাতে। আর কিছুক্ষণ পর আমরা সবাই তাজমহলে এন্ট্রি করব। যদিও আমার বাবার প্রচণ্ড পেটের মধ্যে গুড়মুড় করছে, তো যখন এসছি তখন ঘুরতে তো লাগবে, শরীর খারাপের আগেও ঘুরতে লাগবে। ওর বাবারই কথাতেই ঘুরতে আসে, ওটাই হচ্ছে কথা, নাহলে আমরা কেউ আজকে ঘুরতে আসতাম না। যে এসছি তো ঘুরবো। হ্যাঁ, না ওটাই, নয়তো কালকেই আঙ্কেলকে বারণ করে দিতাম যে আমরা বেরোবো না, কেন বিকাল থেকে এরকম। আর একদম প্যান 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 করছে, এনার তো কাজই প্যান 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 করা। শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন শেষ করে এবার আমরা মথুরাকে পেছনে ফেলে রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে। আর আমাদের পরবর্তী গন্তব্য পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম তাজমহল। বেশ কিছুটা পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আগ্রায়। ছোটবেলা থেকে বইয়ের পাতায় আর ছবিতে যে তাজমহলকে এতবার দেখেছি, আজ সেটাকে নিজের চোখে দেখার পালা। এই যে আমরা তাজমহলে ঢুকে গেছি, এই যে সৌম্য। খেলনা বাদ চলে গেছে বলে মন খারাপ হয়ে গেছে। এই যে সৌম্যর খেলনা চলে গেছে, ওখানে ফেলে দিয়েছে। বাপরে, মাঝে আমাদের রাগারাগিও হয়ে গেছিল হালকা করে, তো कोई बात नहीं, होता है ऐसा होता है। बड़ी सफर में इतना छोटा छोटा बात होता है। ঠিক है फिर तो चलिए। দেখো আমরা তাজমহলে ঢুকছি, কেউ বলবে এরকম একটা এন্ট্রেন্স দেখে কেউ বলবে যে আমরা তাজমহলে যাচ্ছি? एंट्रेंस गेट है जिसको बोला जाता है रॉयल गेट यानी कि शाही दरवाजा। बोला मैं नहीं बताऊंगा, आप खुद बता दोगे। जो लाइन से लगा है ना व्हाइट वाला गोल गोल डोम लगा हुआ है ऊपर, हाँ। लाइन से एक बार काउंट करिए आगे वाला कितना है, गिनती करिए कितना आगे वाला, आगे की साइड में कितना लगा हुआ है। 1 2 3 4 5 6 7 8 9 और 11 है। देखो 11 फ्रंट साइड है और 11 बैक साइड है। 11 और 11 कितना होता है? 22 साल लगा था ताजमहल बनाने में। 1 साल कंप्लीट हुआ था ना, 1 लगाया 2 साल में, 2 ऐसे 22 साल में ना 22 लगाया। আর সামনে আসতেই প্রথমবার চোখে পড়ল তাজমহল। সাদা মার্বেলের এই অসাধারণ সৃষ্টি সামনে থেকে যে কতটা সুন্দর সেটা সত্যি ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। এর নিখুঁত কারুকার্য, বিশাল গম্বুজ আর চারপাশের অপূর্ব সামঞ্জস্য, সব মিলিয়ে চোখ যেন কিছুতেই সরতে চায় না। देखा ना ताजमहल वहीं से होता है सारा शूटिंग, क्योंकि सबसे बढ़िया जो व्यू आता है ना ताजमहल का प्रॉपर्ली वहीं से आता है। पर्सनली साझा को भी देखना ताजमहल वहीं से पसंद था। दूसरी चीज़, जैसे फ्राइडे के दिन जाते हैं ताजमहल बंद रहता है ना, लोग पब्लिक कहाँ से देखती है ना, ताजमहल वहाँ से देखती है। ऊपर आके ताजमहल को देखा करते थे, जो उनके गेस्ट वगैरह आते थे ना हाथी घोड़ों के ऊपर, जहाँ से हम लोगों ने एंट्री किया है ना, वो वहाँ से आया करते थे। ज़्यादातर नदी यूज़ होती थी पहले ट्रेवलिंग। আপনাদের ঘুরে কেমন লাগছে স্যার? অভূতপূর্ব জিনিস। এত অভূতপূর্ব জিনিস আপনার ঘুরে কেমন লাগছে? আপনারা তার কাছ থেকে বলেন কেমন লাগছে? জালিগুলো কেটেছে, ভাবো দেখো কতটা সুন্দর করে বেঞ্চগুলো কি সুন্দর, এখন বানানো যাবে? ভাবো, এটা ছাদে বসাবো নাকি? ওটাই ভাবছিলাম, শখ থাকতো। চলো চলো সামনে, চলো সামনে। অনেক হেভি লাগছে বেঞ্চগুলো, একটা বাড়ির ছাদে বসাতে হবে। এই হয় না, আমাদের বাড়ি তাজমহল বলো, হ্যাঁ আমাদের বাড়ির ছাদে, না রে, আমাদের বাড়ির ছাদে এরকম একটা ছোট বেঞ্চ টেবিল বানাতে হ্যাঁ, লাগে। একটা আমার জন্য, আমার স্মৃতির জন্য। এই বাপরে, তুমি বসে থাকবে নাকি? একদম বিশাল ব্যাপার। দোলনাটা যেমন করে দিয়েছিস। মাত্র এইগুলো লাগছে, তার উপরে যে এইগুলো ফুলগুলো বের করেছে পাথরের ওই যে ফুলগুলো হ্যাঁ, সাইড দেখ, এগুলো প্রত্যেকটা পাপড়ি সমান। ওটাই হচ্ছে কথা। ওয়াও, চলো এবার এখান থেকে আমরা বেরাবো। এখন আমরা লাঞ্চ করে তারপর আর কি বাকি প্রসেসে এগাবো। আর এখানে প্রচণ্ড গরম, প্রচুর মানে প্রচুরই গরম।
একদম সূর্যদেব মধ্য গগনে একদম ইয়ে হয়ে আছে। বাই বাই তাজমহল, আবার কোনোদিন পারলে আসবো, আবার কোনোদিন ভাগ্যে হলে দেখা হবে, তাই কি না সৌম্য? तो चलो फिर बाहर जाके देखते हैं। তাজমহলের এই অপূর্ব সৌন্দর্যকে ক্যামেরায় আর মনে বন্দি করে এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম। অনেকটা হাঁটাহাঁটি আর ঘোরাঘুরির পর ততক্ষণে বেশ খিদেও পেয়ে গেছে, তাই এবার আমাদের পরবর্তী গন্তব্য দুপুরের খাবার। তাজমহলকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম কাছাকাছি একটি রেস্টুরেন্টের দিকে। সারাদিনের ঘোরাঘুরির মাঝে এবার একটু বিশ্রাম আর জমিয়ে খাওয়া দাওয়ার পালা। তো আমাদের ঝগড়া ঝামেলা কথা কাটাকাটি পাকাপাকি সব লেগে আছে। এই যে তার মধ্যে তাদের উদ্দৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে এরা তিনজন ব্যক্তিবর্গ পিছন দিকের, ঠিক আছে? না না ওর তো ঠিকই আছে, উপর দিয়ে আবার আমাদের মেট্রো যায় মাথার উপর দিয়ে। যাই হোক, আমাদের এখন সুন্দরভাবে খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে গোকুল। আর আগ্রা থেকে ফিরে আমাদের প্রথম গন্তব্য ছিল চিন্তাহরণ মহাদেব মন্দির। ব্রজভূমিতে শ্রীকৃষ্ণের লীলার পাশাপাশি মহাদেবের উপস্থিতিও বারবার অনুভব করা যায়। আর সেই সমস্ত পবিত্র স্থানের মধ্যে অন্যতম এই চিন্তাহরণ মহাদেব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বালক কৃষ্ণ যখন মাটি খেয়ে নিয়েছিলেন এবং মা যশোদা তার মুখের মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ডের দর্শন করেছিলেন, সেই অলৌকিক দৃশ্য দেখে মা যশোদা অত্যন্ত চিন্তিত ও বিচলিত হয়ে পড়েন। কথিত আছে সেই সময় মহাদেবের কৃপায় মা যশোদার মনের সমস্ত চিন্তা ও উদ্বেগ দূর হয়েছিল। আর সেই থেকেই এখানে মহাদেব পরিচিত হন চিন্তাহরণ মহাদেব, অর্থাৎ যিনি ভক্তের মনের চিন্তা হরণ করেন। तो আমরা এখন দেখলাম হচ্ছে চিন্তাহরণ মহাদেব। আঙ্কেল জি সেই না চিন্তাহরণ মহাদেব না? তো আমরা এখন দেখলাম হচ্ছে চিন্তাহরণ মহাদেব। যখন যখন আর কি শ্রীকৃষ্ণ ঠাকুর মাটি খেয়ে নেওয়ার পর মা যশোদাকে মুখের মধ্যে গোটা ব্রহ্মাণ্ড দেখিয়ে দিয়েছিল, তখন মা যশোদা অতিরিক্ত চিন্তিত হয়ে পড়েছিলেন। সেই সময় এই জায়গাটাতে এসে মহাদেব প্রকট হয়ে তাকে আর কি স্বস্তি দেন এবং তার সমস্ত চিন্তা নিবারণ করেন। দ্যাটস ওয়াই এটা হচ্ছে চিন্তাহরণ মহাদেব। আর এইখানে এসে আমরা আরও একটি অসাধারণ দৃশ্য দেখতে পেলাম। পুরুষোত্তম মাস উপলক্ষে ব্রজের 84 ক্রোশ পরিক্রমায় তখন অসংখ্য ভক্ত অংশ নিয়েছেন। দূর দূরান্ত থেকে আসা মানুষ, কারোর মুখে রাধে রাধে, কারোর মুখে কৃষ্ণ নাম, সকলেই গভীর ভক্তি নিয়ে এগিয়ে চলেছেন ব্রজ পরিক্রমার পথে। ব্রজভূমির বিভিন্ন পবিত্র স্থান, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র ও তীর্থস্থান দর্শন করতে করতে এই পরিক্রমা সম্পন্ন করার প্রচলন রয়েছে। এত মানুষের সঙ্গে এই সময়ে এই ভক্তিময় পরিবেশের সাক্ষী থাকতে পেরে আমাদেরও খুব ভালো লাগছিল। আমরা এখন আছি হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাটে। আচ্ছা, সামনে আগে ঘাটটা দর্শন করো। এটা হচ্ছে সেই ব্রহ্মাণ্ড ঘাট যেখানটাতে শ্রীকৃষ্ণ বালি খেয়ে নিয়েছিল, আর মা যশোদা তখন যেটা দেখতে এসে একদম তার মুখের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দর্শন পেয়ে গেছিল। এটাকে ব্রহ্মাণ্ড ঘাট বলা হয়। এই যে আমরা এখন নন্দভবনে, অ্যাকচুয়াল নন্দভবন যেটা, ওটা তো নন্দা গ্রাম থেকে আমরা ঘুরে এসেছিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়াল নন্দভবন। আমরা নন্দভবনে এখন ঢুকছি। এটা নন্দ বাবার আসল বাড়ি। এখান থেকে তারা আর কি নন্দগ্রাহে শিফট হয়েছিল। তো চলো এখন নন্দ বাবার আসল বাড়ি ঘুরে আসা যাক। চলো চলো চলো, বলবো এখানে ঢুকে গেছি।
বলছে এটা দুর্গাপূজার প্যান্ডেল, ওরকমই লাগছে। আর দুর্গাপূজা এরকম তো বড় বড় ফ্যান বসিয়ে দিলে পারে। यहाँ पर फोटो खींचना सख्त मना है। হ্যাঁ, সবাই দেখো গরমের মধ্যে কি রকমের পরিক্রমা করছে, মানে একদম কঠোর বলে না তপস্যা, বলে এত কিলোমিটার বলে পায়ে হাঁটবে, খাওয়া যায় 52 কিলোমিটার, আরো বেশি মনে হয়। 520। আমরা এখন আছি হচ্ছে রমন রেতিতে। এরপর আমাদের যাত্রা এসে পৌঁছালো ব্রজভূমির আরও এক পবিত্র স্থানে, রমন রেতি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পবিত্র রজ বা বালির সঙ্গে জড়িয়ে আছে শ্রীকৃষ্ণের বাল্যলীলার অসংখ্য স্মৃতি। এইখানে এসে আমরা আর নিজেদের আটকে রাখতে পারলাম না। সেই নরম বালির মধ্যে বসে হাতে বালি নিয়ে কিছুটা সময় যেন আমরাও ফিরে গেলাম ছোটবেলায়। মনের মধ্যে তখন একটাই অনুভূতি, যে ব্রজের মাটিতে কানাইয়ার লীলার স্মৃতি জড়িয়ে রয়েছে, আজ সেই মাটির স্পর্শ আমরাও অনুভব করছি। সত্যি বলতে রমন রীতিতে কাটানো এই মুহূর্তের অনুভূতি ক্যামেরায় যতটা ধরা পড়েছে তার চেয়ে অনেক বেশি থেকে গেছে আমাদের মনে। মনে হচ্ছিল এই পবিত্র রজের স্পর্শে যেন আমরা আমাদের প্রিয় শ্রীকৃষ্ণের আরও একটু কাছাকাছি পৌঁছে গেলাম। রমন রীতির সেই অপূর্ব অনুভূতি সঙ্গে নিয়ে আমরা আবার এগিয়ে চললাম। আর সত্যি বলতে সৌভাগ্যক্রমে আমাদের এই ব্রজযাত্রায় আরও একটি অত্যন্ত পবিত্র স্থান দর্শনের সুযোগ হয়ে গেল, রাওয়াল। ব্রজের প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাওয়ালকে শ্রী রাধারানীর জন্মস্থান হিসাবে মানা হয়। যে রাধারানীর দর্শনের জন্য আমরা বার্সানায় এতটা আবেগ নিয়ে অপেক্ষা করেছিলাম, আজ তার জন্মস্থানে এসে দাঁড়াতে পারবো এটা আমাদের পরিকল্পনাতেও সেভাবে ছিল না। তাই রাওয়ালে পৌঁছে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হচ্ছিল। মনে হলো ব্রজভূমি যেন নিজেই আমাদের আরও একটি অমূল্য স্মৃতি উপহার দিল। ছোট্ট শান্ত এই পবিত্র স্থানে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছিল আজ সত্যিই আমরা ভাগ্যবান। ওই দেখ, সামনে পা, ওই দেখ, হাত পিছনে পা, দেখ কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব দৃশ্য দেখ। আজকের মতো আমাদের দর্শন এখানেই শেষ। আমরা এখন এখান থেকে সোজা বাড়ির পথে রওনা দেব। আমাদের এনার্জি এখনও আছে এখানটাতে। আর মোটামুটি একটাই জিনিস বাকি থেকে গেল, বলদাও মন্দির, তো উসি বাত কা দেরি है। ব্রজভূমিতে আমাদের যাত্রা এবার প্রায় শেষের দিকে। গত কয়েকদিনে বারসানা, নন্দগাঁও, মথুরা, গোকুল থেকে শুরু করে ব্রজের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছি। এবার পালা বৃন্দাবনের কাছাকাছি ছড়িয়ে থাকা সেই প্রাচীন মন্দিরগুলো দর্শন করার। আজকের এই মন্দির পরিক্রমার আমাদের প্রথম গন্তব্য শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির। বৃন্দাবনের অন্যতম প্রাচীন ও প্রসিদ্ধ মন্দির এটি। প্রচলিত বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী গোপীনাথজির বিগ্রহের ইতিহাস শ্রীকৃষ্ণের প্রপৌত্র ব্রজনাভের সঙ্গে যুক্ত। পরবর্তীকালে এই বিগ্রহ বৃন্দাবনের বংশীবট অঞ্চলে পুনরাবিষ্কৃত হয় এবং গোপীনাথজির সেবার সঙ্গে মধু পণ্ডিত গোস্বামীর নাম বিশেষভাবে জড়িয়ে রয়েছে। সময়ের সঙ্গে বৃন্দাবনের ইতিহাস অনেক বদলেছে, কিন্তু আজও এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে যেন সেই প্রাচীন ব্রজের একটা অনুভূতি পাওয়া যায়। এতদিন আমরা বৃন্দাবনের বাইরে লীলাস্থানগুলো খুঁজে বেরিয়েছি, আর আজ যেন বৃন্দাবনের গলির মধ্যে লুকিয়ে থাকা ইতিহাসকে খুঁজতে বেরিয়েছি। আমরা একটু সকাল সকালই শ্রী রাধা গোপীনাথ মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। মন্দির খুলে গেলেও তখনও ঠাকুরের সকালের সেবা চলছিল, তাই দর্শনের জন্য কিছুটা অপেক্ষা করতে হলো। আর সেই অপেক্ষার সময়টাও বেশ সুন্দর কেটে গেল মন্দির প্রাঙ্গণে বসে গল্প, হাসি, মজা আর সকালের শান্ত পরিবেশ উপভোগ করতে করতে। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন বৃন্দাবন ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে রইল আমাদের কাছে। তো আমরা এখন আর কি চা খেতে এসেছি গোপীনাথ মন্দির দর্শনের পর। এই যে আমরা চা খাচ্ছি এখন, আমরা চা সেবা নিচ্ছি, দিয়ে আমরা আর কি পুরোপুরি রকম একদম ঘুমটুম কাটেনি আমাদের আর কি, এটাই।
এই যে এনার তো এখনো ঘুমই কাটেনি, ইনি তো বসে বসে ঘুমাচ্ছিলেন এখানে, তাই না সোমু? চলছে। যাই হোক, আমরা এখন চায়ের সেবা নিই। মাতাজি, ডোন্ট ডিস্টার্ব। মার খাবি। বাবা বলে দাও একবার, দাদা একবার বলে দাও, দাদা ডোন্ট ডিস্টার্ব। রাধা গোপীনাথজির দর্শন শেষ করে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। পথে বৃন্দাবনের বাজারে একটু ঘোরাঘুরি আর ছোটোখাটো কেনাকাটাও সেরে নিলাম। আর তারপর বৃন্দাবনের সেই চেনা সরু গলি আর রাধে রাধে ধ্বনির মধ্যে দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, পবিত্র ইমলিতলা। বৃন্দাবনের এই পথগুলো দিয়ে হাঁটারও যেন একটা আলাদা আনন্দ আছে। মনে হয় গন্তব্যের পাশাপাশি পথটাও এই যাত্রার একটা সুন্দর অংশ। চলুন এবার দেখে ফেলা যাক ইমলিতলা। যাক, পৌঁছানো যাক। ওই যে প্রভুজি, অনেকগুলো প্রভুজি বসে আছে এদিক ওদিকে। এবার বিষয়টা হচ্ছে খুব অতীব সাবধানে ক্যামেরা ইউজ করতে লাগবে, নাহলে বাই চান্স একটু এদিক ওদিক হলেই আমার গল্প হয়ে যাবে। ওই যে প্রভুজিরা উপরে বসে আছে। চলো চলো চলো, জলদি চলো জলদি, যখন তখন যা খুশি কিছু হতে পারে। এবার আমরা এসে পৌঁছালাম বৃন্দাবনের অত্যন্ত পবিত্র ও প্রাচীন স্থান ইমলিতলা। ইমলিতলায় নামটি এসেছে এখানকার পবিত্র তেঁতুল গাছ থেকে। বৈষ্ণব ঐতিহ্যে এই স্থানটি রাধাকৃষ্ণের বিরহলীলার সঙ্গে যুক্ত বলে মানা হয়। কথিত আছে, একদিন রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় একটি পাকা তেঁতুলের খোসায় পা দিয়েছিলেন। এতে তার পায়ের সাজ নষ্ট হয়ে যায়। অভিমান করে রাধারানী তখন তেঁতুল গাছকে অভিশাপ দেন, ব্রজভূমিতে তেঁতুলের ফল আর ঠিকভাবে পেকে উঠবে না। আর সেই কারণে ব্রজের মানুষের কাছে এই ইমলি গাছকে ঘিরে রয়েছে এক বিশেষ বিশ্বাস ও আবেগ। তবে ইমলিতলার আরেকটি বিশেষ ইতিহাস জড়িয়ে রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে। 1515 সালে তার বৃন্দাবন অবস্থানের সময় তিনি নিয়মিত এই স্থানে এসে তেঁতুল গাছের নিচে বসে কৃষ্ণনাম জপ ও ভজন করতেন বলে গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যে বর্ণিত আছে। তাই এখানে এসে মনে হয় এটা শুধু একটা মন্দির নয়, রাধাকৃষ্ণের লীলা স্মৃতি আর মহাপ্রভু ভজনের স্মৃতি বহন করে চলা বৃন্দাবনের এক বিশেষ স্থান। আরো এগিয়ে দে। তো গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে আমাদের বৃন্দাবনের লাস্টের আগের দিন। আমরা কালকে আর কি স্টেশনের জন্য বেরিয়ে যাব, তো সেটা পরের কথা। আজকে আমাদের একটা জায়গা যাওয়া বাকি ছিল, একটা মন্দির যাওয়া বাকি ছিল। সেটা হচ্ছে আমাদের মা দেবী কাত্যায়নী মন্দির। এটি আর কি যতটা আমার জানা আছে, এটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটা পীঠ। আর এখানটাতে মা দুর্গার আর কি পূজা করা হয়। তো আমাদের হোটেলের যে আর কি ওনার আছেন, ওনার সাথে একটু আমাদের সম্পর্ক ভালো থাকা হয়ে যাওয়ার জন্য কাইন্ড অফ উনি আর কি বলেছেন যে ওখানে যেতে, ওখানে পূজা টুজা দিতে। উনি ওখানে রেগুলারলি যান, ওখানে ভিজিট করেন। তো ওনার রেকমেন্ডেশনে আরও আমাদের যাওয়া আজকে। তো চলো যাওয়া যাক মা দেবী কাত্যায়নী মন্দিরে, মায়ের দর্শন করে আসা যাক। এই যে সকাল সকাল লোকজন আর কি ধরছি, সকাল সকাল লোকজন এখানে চিপস নিয়ে বসে গেছে, বাঁদরের ইয়েতে দাও চিপস নিয়ে বসে গেছে। আর এনারা সকলে চা খেতে এসছেন এখানে। আমাকে পরে দাও। এই যে বাবা চা দিচ্ছে সবাইকে। আর আমরা ইনি চিপস খাচ্ছেন বসে বসে সকালবেলা। যে আমাদেরকে একদম সুন্দর করে মালা টালা পরিয়ে দিয়েছে এইখানটাতে। এই যে মাকে এখানে চূর্ণি দিয়েছে। আর ওই যে মা দেবী কাত্যায়নী।
ব্যাস হয়ে গেছে, আর না, অনেক বাজিয়ে দিয়েছে। এটাই বলে ঢং ঢং। এটা গিয়ে আমরা এখানে সুন্দরভাবে দর্শন করে নিয়েছি। মাকে অনেক বড় একটা চূর্ণি দিয়ে দিয়েছে। হ্যাঁ নিলাম, অতটা ভালো এলো না। এই যে সৌমকে মালা পরিয়ে দিয়েছে, বাবাকেও মালা পরিয়ে দিয়েছিল, আমাকেও পরিয়ে দিয়েছে। আর আমরা এখন একটা সেলফি তুলে এখান থেকে বেরাবো। থ্যাংক ইউ টু আমাদের হোটেলের ওনারকে, উনি ছিলেন বলে আমরা আজকে পূজাটা ঠিকঠাকভাবে দিতে পারলাম। অবভিয়াসলি মা চেয়েছিল, নাহলে তো হতো না, কিন্তু ওনার ইয়েতে রেকমেন্ডেশন আগেই বললাম। ও 4 জায়গায় পূজা দিয়ে এসে প্রসাদ খাবে, তারপরে সকালে মা কাত্যায়নী দেবীর দর্শন করে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। তারপর সারাদিন আর কোথাও বেরোয়নি। একটু বিশ্রাম নিয়ে একেবারে বিকালবেলায় বেরিয়ে পড়লাম আজকের বিশেষ গন্তব্য প্রেম মন্দিরের উদ্দেশ্যে। প্রেম মন্দিরে পৌঁছতে পৌঁছতে চারিদিকে তখন সন্ধ্যা নামতে শুরু করেছে, আর অন্ধকার যত বাড়ছে আলোয় সেজে ওঠা মন্দিরটা যেন ততই অপরূপ হয়ে উঠছে। চারপাশে রঙিন আলো, সুন্দর বাগান, রাধাকৃষ্ণের বিভিন্ন লীলার অপূর্ব দৃশ্য, আর সামনে দাঁড়িয়ে থাকা ঝলমলে সাদা মন্দির। কোন দিকে তাকাবো সেটাই যেন বুঝে উঠতে পারছিলাম না। সত্যি সন্ধ্যার আলোয় প্রেম মন্দিরের সৌন্দর্য ক্যামেরায় যতটা ধরা যায়, বাস্তবে তার অনুভূতি আরও অনেক বেশি সুন্দর। চারিদিকে ঘুরতে ঘুরতে শুধু মনে হচ্ছিল আজকের সন্ধ্যাটা যেন বৃন্দাবন আমাদের জন্য একটু বিশেষ করেই সাজিয়ে রেখেছে। আমরাও ধীরে ধীরে পুরো মন্দির চত্বর ঘুরে নিয়ে এবার মূল মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য এগিয়ে গেলাম। আর ভেতরে প্রবেশ করার পর সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। চারিদিকে ঝলমলে আলোকসজ্জা, সাদা মার্বেলের অসাধারণ কারুকার্য, আর সেই আলোয় মন্দিরের ভেতরে প্রতিটি অংশ যেন আরও সুন্দরভাবে ফুটে উঠেছিল। এত মানুষের ভিড় থাকা সত্ত্বেও যখন সামনে রাধা কৃষ্ণের অপূর্ব বিগ্রহের দর্শন পেলাম, কয়েক মুহূর্তের জন্য যেন চারপাশের সমস্ত কোলাহল ভুলে গেলাম। ক্যামেরায় আমার যতটা সম্ভব এই সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করেছি, কিন্তু সত্যি বলতে প্রেম মন্দিরের সন্ধ্যার এই রূপ নিজের চোখে দেখার অনুভূতিটা সম্পূর্ণই আলাদা। আলো, স্থাপত্য, ভক্তি আর চারপাশের মানুষের আনন্দ সব মিলিয়ে সেই সন্ধ্যায় প্রেম মন্দিরে কাটানো সময়টা আমাদের বৃন্দাবন ভ্রমণের আরও একটি সুন্দর স্মৃতি হয়ে রইল। মনে হচ্ছিল এতদিনের এই ব্রজযাত্রার শেষের দিকে এসে বৃন্দাবন যেন আমাদের আরও একটা সুন্দর সন্ধ্যা উপহার দিল। আজ বৃন্দাবনে আমাদের শেষ বিকেলটা এইভাবেই কাটছে। ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। কাল এই সময়ে আমরা হয়তো বৃন্দাবন ছেড়ে অনেকটা দূরে চলে যাব। কয়েকটা দিন কিভাবে এত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। তো আমাদের হোটেলের যে ওনার আছেন, যে আমাদের আঙ্কেলজি আছেন, আঙ্কেলজি আমাদেরকে একটা সুন্দর গিফট দিয়েছেন, যে আমাদেরকে বাকে বিহারীর একটা সুন্দর ফটো দিয়েছেন। বিষয়টা হচ্ছে যে আঙ্কেলজি এটা সবাইকে দেন না বললো, তাই আর কি আমরা ঘরে এনে দেখাচ্ছি। আমি বাইরে গিয়ে আঙ্কেলজির সাথে একটা ফটো তুলবো, কেন উনি মনে করেন যে আর কি যাদেরকে ওনার স্পেশাল বলে মনে হয়, যাদেরকে আর কি ওনার ভালো লাগে, তাদেরকে আর কি ইনি গেস্টদেরকে দেন। হ্যাঁ, সত্যি কথা বলতে আঙ্কেলজি অনেক আমাদেরকে হেল্প করেছে গোটাটা ঘোরবার জন্য, গোটা বৃন্দাবন দেখবার জন্য, গাড়ির খোঁজ বলো, তারপর আমাদের কাত্যায়নী মন্দিরে পূজা দেওয়ার জন্য বলো। তো সেটা যতটা না ভালো লেগেছিলো, এইটা আমার খুব ভালো লাগলো। কেন আমার খুব ইচ্ছা ছিল একটা বাকে বিহারির ফটো নিয়ে যাওয়ার। আমি আর বাবা গিয়ে দরদামও করেছিলাম, কিন্তু লাইটিংওয়ালা যেই ফটোগুলো হয় সেগুলোর দাম অতিরিক্ত ছিল, 10-12 হাজার টাকার কাছাকাছি। তো আমরা সেই কারণে কিনে নিই। কিন্তু বিহারিজির যে কৃপা আমাদের ওপর আছে সেটা যখন আমরা প্রথম দিন রিয়েলাইজ করেছিলাম মন্দির দর্শন করতে গিয়ে, সত্যিই বিহারিজির কৃপা আমাদের ওপর আছে। ওই কারণে লাস্টের দিনও আমাদের সঙ্গ ছাড়ছে না, লাস্টের দিনও আমাদের সাথে আর কি যাচ্ছে আমাদের বাড়ি। এইভাবে আমাদের বিহারিজির কৃপা আমাদের ওপর সবসময় থাকুক, এটাই আমরা আসতে পারি হ্যাঁ আমরা বাকে বিহারীর দর্শন যেন আবার করতে পারি। রাধে, আবার দেখো আমাদেরকে বৃন্দাবনে। রাধে, বারবার আসতে চাই এখানে। খুব মন খারাপ করছে আজকে। মা কাঁদতে লেগে গেছে, বাবারও মন খারাপ করছে, আমাদের সকলেরই মন খারাপ করছে আজকে। কিন্তু কি আর বলবো, আমাদের এই ট্রিপটা টোটালটাই সব থেকে আনএক্সপেক্টেড ট্রিপ ছিল। আমার তো এটা খুশ হয়ে গেল, একদম দিল খুশ হয়ে গেল বিহারিজিকে দেখে। আমার
যাবো, ওটার একটা মন খারাপ থেকেই গেছে। সে তো থাকবে, কিন্তু কিছু করার নেই। বৃন্দাবন ট্রিপ সাইনিং অফ अगेन, विल मिस दिस रूम। चलो जी, खींचते हैं। राधे राधे। तो याद आएगी इस जगह की। ये था हम लोगों का होटल। माँ किला देवी शांति अतिथि भवन। सामने बस जाओ। তুলনা तुंदला, हाँ तुंदला। দীর্ঘ 3 ঘন্টা প্রতীক্ষা করার পর যখন ট্রেন আসে, এই যে আমরা এক্সস্টেড সবাই, সেই আমরা 4টার সময় স্টেশনে ঢুকেছি, আর এতক্ষণ পর মানে কটা বাজে এখন 9:30 সময় আমাদের ট্রেন এসছে। ভাই সাহাব, মানে ফ্রাস্ট্রেশন লেভেলই আলাদা মায়েরই। আয় ভাই আয়, আমরা বাড়ি যাব। এই যে আমাদের ট্রেন আগত হয়ে সেই 1 যুগ পর আমাদের ট্রেন আসছে আজকে। 03436 মালদা, আনন্দ বিহার মালদা স্পেশাল। বাপ রে বাপ, একদম আমার কথা শুনে ভেতর কাঁপিয়ে দিল। এই যে এবার ট্রেনে ওঠার পালা। কাল ট্রেন অনেকটা দেরিতে চলার কারণে রাতের শেষের দিকে আর সেইভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, তাই একেবারে পরের দিনের সকাল ঘুম থেকে উঠেই আবার ক্যামেরা হাতে শুরু হলো আমাদের যাত্রার গল্প। ততক্ষণে বৃন্দাবনে অনেকটা পিছনে, কিন্তু মনটা যেন এখনও সেখানেই পড়ে আছে। তো আমরা একটু আগে ইডলি অর্ডার করেছি, এই স্টেশনে আমাদেরকে ইডলি দিয়ে যাবে আমাদের এখানে। আমরা এখন বসে বসে ইডলি খাবো। এই যে বাবা বসে বসে, না এই পরের স্টেশনেই বাবা বসে বসে এখানে ফোন ঘাটছে শুয়ে একদম রাজারহালে। আর এই যে আরেকজন বসে আছে। সব থেকে বড় কথা হচ্ছে আমরা সাইড লোয়ার পেয়ে গেছি, কিন্তু সাইড লোয়ারের পাশে আমরা গেটটাও পেয়ে গেছি। দ্যাটস দ্য মেন পয়েন্ট টু বি নোটেড। এই যে আমাদের এখন ইডলি খাওয়া হয়ে গেছে কমপ্লিট। পুরা ইডলি খেয়ে ইডলি হয়ে গেছে, পুরা ভাত পড়েনি পেটে আসছে। রাত্রিবেলা ভাত খেয়ে আমাদের কটা বাজে এখন? 5টা প্রায় বেজে গেল। আমাদের আর একটু পরে কি 10টার দিকে আমাদের মালদা পৌঁছে যাবো আমরা। আর সূর্য পাহাড় দেখা যায় ট্রেন দিয়ে। আমাদের এবার নেক্সট ডেস্টিনেশন গ্যাংটক। আমরা গ্যাংটকের জন্য প্রস্তুত হচ্ছি আর কি। এই যে ট্রেনের মধ্যে এরা বসে বসে সবাই আর কি ব্যস্ত হয়ে গিয়ে এখন লাস্টে মুড়ি চিবোতে শুরু করেছে। এই যে আর একজন ফোন ঘেটেই তাল পায় না, আর একজন মুড়ি খাচ্ছে, আর আমি এই খোপচার মধ্যে বসে আছি পর্দাটা নিজের মতন আলাদাভাবে। পেয়ে গেছি সাইড লোয়ার, কিন্তু সাইড লোয়ারের থেকে বড় সমস্যা হচ্ছে এই গেটটা, যেটা খুব ডিস্টার্বিং একটা। তারপর তোমাদের মুড়ি খাওয়া হলো? হ্যাঁ, সবাই ব্যস্ত, বিজি পিপল গাইস, এভরিওয়ান ইজ बिजी। तो आप लोग क्या कर रहे हैं? हम लोग गेम खेल रहे हैं। गेम खेल रहे हैं? कौन सा? चल সবাই নতুন বন্ধু বান্ধবী বানিয়ে নিয়েছে ট্রেনের মধ্যে। अच्छा, और मेरी बच्ची चल निकल। ओ ये तो कुछ बड़ा ही है, ये बहुत बड़ा है कुछ। बस ये लोग अलग ही दुनिया में चल रहे हैं। ठीक है, आप लोग खेलो, मैं डिस्टर्ब नहीं करूँगा आप लोगों को।
অ্যাজ এক্সপেক্টেড আমাদের ট্রেন গৌরমালদাতে দাঁড় করিয়ে দিয়েছে। এখন এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আমরা কেউ জানি না। এই যে আমাদের লাগেজ ব্যাগপত্র সমস্ত কিছু বেরিয়ে গেছে। এই যে বাবু উপরে কিছু চাললি কিনা। আপনি কিছু বলবেন ম্যাডাম? কি আর বলবো, বাড়িতে আসছি 10 দিন 12 দিন পর, এটাই আনন্দ। এই যে হোম হোম সুইট হোম। বাহ, বিষয়টা খুব সুন্দর। না, কিছু নেই ওপরে। বলেন আপনার বৃন্দাবন ট্রিপ কেমন গেল? খুব সুন্দর, খুব সুন্দর। আপনি কি এখন ব্যাগ গোছাতে ব্যস্ত? একদম একদম। কিছু বলেন ভালো। কি আর ভালো বলবো, সবই ভালো। সবই ভালো। আপনার কোনো মন্তব্য, রাগারাগি? ও দে দে দে। যাই হোক, আপনি কিছু বলবেন? শুধু বাড়ি পৌঁছাতে চাই। আর কিছু চান না আপনি? কিচ্ছু চাইনি আমি আর কাপ আজীবন। নুডলস। কাপ, এই যে সৌম্য কথা বলছে আর খাওয়া হবে না, খাওয়ার কথা, এটা হতে পারে কখনো? তাই তো হয়েই যেত। আপনি কিছু বলবেন? এই যে ইনি সাধু সেজে গেছেন বৃন্দাবন থেকে, আপনি এনার গলায় দেখতে পারেন। পেটে নাই খাত, কতগুলো মালা আপনি দেখতেই পারবেন গলাতে পড়ে আছে বৃন্দাবন থেকে আসার পর। কত বেরাচ্ছে না আমাদের, কথা বেরাচ্ছে না আপনাদের? ভাত খাবো তারপর কথা বেরাচ্ছে। ওয়াও, আপনি যে ভণ্ড সাধু সেজেছেন, এটার পেছনে আপনার কি ভূমিকা আছে? আমি দেখবো যেখানে বট বেকুল গাছ আছে ওখানে কেটে ওখানে ঝাউ গাছ লাগাবো। বাহ, দারুণ বিষয়। আপনার গলার মালাগুলো দেখেন, কটা মালা পরে আছেন। আপনার কটা মালায়, মানে গলায় কটা মালা পরে আছেন? যেখানে যেখানে গেছি সেখানে সেখানে ঢুকেছি। বাহ, বিশাল ব্যাপার। যাই হোক, আমরা এখন ট্রেন থেকে নামি। আমরা এখন ট্রেন থেকে, হ্যাঁ 1 নম্বর দিকে আমরা এখন ট্রেন থেকে নামি, এটাই আমাদের সব থেকে বড় বিষয়। তো আজকে আমাদের বৃন্দাবনের লাস্ট ডে। আমাদের এই টোটাল 8 দিনের ট্রিপ এখানেই শেষ হলো। যদিও এখনো শেষ হয়নি, আমাদের এখনো ট্রেনে করে বাড়ি যাওয়া বাকি। আশা করবো সেটাও আমরা ভালোভাবে পৌঁছে যাব রাধারানীর কৃপায়। এই টোটাল বৃন্দাবনের ট্রিপটা আমাদের কাছে পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, কেন আমরা কেউ একদমই প্ল্যানিংই করিনি যে আমরা এই সাডেন একটা প্ল্যানিং আমরা বৃন্দাবনের মতন জায়গায় এসে পৌঁছাবো। তো কারণ আমরা মনে করি যে সেটা টোটালটাই রাধারানীর ডাকের ওপর নির্ভর করে, বাঁকে বিহারীর ডাকের ওপর নির্ভর করে। যতক্ষণ না তারা তোমাকে ডাকবে, তুমি বৃন্দাবনের মতন জায়গায়, বর্ষানার মতন জায়গায়, মথুরার মতন জায়গায় এবং গোকুলের মতন জায়গায় তুমি এসে কখনোই পৌঁছাতে পারবে না। তুমি অন্য সব জায়গায় পৌঁছে যেতে পারো, তো এইগুলো জায়গায় তারা না ডাকলে কখনো পৌঁছাতে পারবে না। আর আরেকটা কথা যেটা সব থেকে বেশি প্রচলিত আছে, যে আনএক্সপেক্টেড আনপ্ল্যান্ড জিনিসগুলোই সব থেকে বেশি ভালো হয়। তো আমাদের এই ট্রিপের ক্ষেত্রেটাও তাই হয়েছে, সেটাই প্রযোজ্য আমাদের ট্রিপের জন্য। কারণ আমাদের পুরীর ট্রিপের বেলাতেও সেম একই জিনিসটাই হয়েছিল, যে আনএক্সপেক্টেড আনপ্ল্যান্ড ট্রিপ ছিল। এই ট্রিপের বেলাতেও সেম একই জিনিসটাই ঘটেছে, আনএক্সপেক্টেড আনপ্ল্যান্ড, যেটা আমি ভাবিও নি আর কি। আর সব থেকে বড় বিষয়, আমরা এখানের সব যতগুলো মন্দিরগুলো আছে পুরনো, সবগুলোই ঘোরার চেষ্টা করেছি, সবগুলোতেই দর্শন করার চেষ্টা করেছি। হ্যাঁ, অনেক মন্দিরই হয়তো বাকি থেকে গেছে, বা অনেক মন্দিরই হয়তো যাওয়া হয়নি, নতুন অনেক মন্দিরই যাওয়া হয়নি। যেমন আমাদের চারধাম ঘুরতে যাওয়া হয়নি, আমরা জাস্ট রাস্তার ওপর দিয়ে দেখেছি যে এটা চারধাম। তো এইগুলোই আর কি। আমাদের বৃন্দাবন ট্রিপটা সব থেকে আরও বেশি মেমোরেবল হয়ে যাবে আরও একটা অন্যতম কারণ আজকে আমরা বৃন্দাবন বাড়ি মানে এসে পৌঁছাই হচ্ছে 26শে মে। আমরা 25শে মে বাড়ি থেকে বের হই, আমরা 26শে মে বৃন্দাবন এসে পৌঁছাই, 26শে মে 2026। ঠিক এর থেকে 2 বছর আগে, অর্থাৎ 2024-এর 26শে মে আমার মা বাবা দীক্ষা গ্রহণ করে, অর্থাৎ গুরুদাদুর কাছ থেকে তারা দীক্ষা নেন আর কি। তো সব থেকে বড় আনএক্সপেক্টেড যে টুইস্টটা আমরা রিয়েলাইজ করি বৃন্দাবনে আসার পর, সেম এক্স্যাক্ট ডেটে ঠিক 2 বছর পর আমরা বৃন্দাবনের মতন রাধারানীর জায়গায় আমরা এসে পৌঁছাই, এই ধামে তাদেরকে দর্শন করার জন্য। তো যতটা না রাধারানীর ইচ্ছা, যতটা না বাঁকে বিহারীর ইচ্ছা, যতটা না আমাদের গোপাল ভাই
কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা। তার থেকে সব থেকে বড় কৃপা হচ্ছে আমাদের গুরুদাদুর, কেননা গুরুদাদুর কৃপাতেই হয়তো আমরা এসে পৌঁছেছি, এসে দেখছি, এসে দর্শন করছি। টোটাল বিষয়টাই একটা অদ্ভুত, যে ঠিক একদম পাই টু পাই এক্স্যাক্ট ডেট, যে 26 তারিখ, একদম 26 তারিখ। এই জিনিসটা আমি নোটিস করি যখন আমরা বৃন্দাবন ঢুকে জাস্ট যমুনা নদীটা ক্রস করছি, ক্রস করে যখন দেখতে যাই, আমার কাছে একটা গুগল ফটোজে মেমোরি আছে, যে আমি মেমোরিজটা দেখে আরে বাবারে, এটা তো অনেক বড় বিষয়, অনেক বড়, মানে কোইন্সিডেন্স বলা ভুল, অনেক বড় কৃপা। তো এই আর কি বিষয়টা, সমস্ত কিছুই নিয়ে আমাদের টোটাল দর্শনগুলোও ভালো হয়েছে, টোটাল ঘোরাটাও ভালো হয়েছে। মাঝখানে আমরা একদিন আগ্রা গেছিলাম তাজমহল দেখতে, তো সেই ঘোরাটাও ভালো হয়েছে। টোটাল আমাদের ট্রিপটাই খুব সুন্দর হয়েছে রাধারানী ট্রিপে। বার্সানাতেও আমরা একটু, হ্যাঁ বার্সানাতে ভাই আর মা একটু হারিয়ে গেছিলো ঠিকই, কিন্তু আমরা বার্সানাটাও ভালোভাবে ঘুরেছি। আমরা নন্দগ্রাম, কীর্তি মন্দির, নন্দ ভবন, তারপর রমন রেতি, রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে স্নানও করেছি। তো আমাদের গোটা ট্রিপটাই একটা টোটাল মেমোরেবল একটা বিষয় হয়ে থাকলো, আজীবন এটা থাকবে। আশা করব আবারও কোনো দিন, আবারও কোনোভাবে একই রকমভাবে বৃন্দাবন এসে পৌঁছাবো, আবার রাধারানী ডাকবে, আবার আমি ওই বার্সানার সিঁড়িগুলো দিয়ে আবার রাধারানীকে দর্শন করতে যাবো। এই মনের মধ্যে আশা নিয়ে, এই ভাবনা নিয়ে, এই চিন্তা নিয়ে আমরা আজকে বৃন্দাবন থেকে বেরিয়ে যাব। যদিও আমাদের মনটা খুবই খারাপ, আমাদের প্রত্যেকেরই মন খারাপ, যে এই 7টা-8টা দিন কীভাবে কেটে গেল হুশ করে, মানে 7টা-8টা দিন 7টা-8টা ঘন্টার মতন হয়ে গেল, যে কখন সকাল হলো কখন রাত হলো আমরা কেউ বুঝতেও পারিনি, ভাবতেও পারিনি। তো ঠিকই আছে, আবার আসবো আমরা বৃন্দাবন। আমাদের এটা রুম, আমরা এই রুমে এসে উঠেছিলাম, আমরা যেটার জন্য আরও এখানে ঘরে বসে ভিডিও করা, মা কিলা দেবী শান্তি অতিথি ভবন, যেটা আর কি বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে মানে একটু আগেই বৃন্দাবন বাস। প্রথমে আসবে হচ্ছে শ্রী রঙ্গনাথ টেম্পল, রঙ্গনাথ টেম্পলের পর এখানটাতে আসবে হচ্ছে বৃন্দাবন বাস স্ট্যান্ড, বৃন্দাবন বাস স্ট্যান্ডের একটু পরেই, মানে 200-300 মিটারের মধ্যে আমাদের মা কিলা দেবী শান্তি অতিথি ভবন। হোটেল ম্যানেজমেন্টও খুব ভালো, খুব সুন্দর, আঙ্কেলও খুব কোঅপারেটিভ, এখানকার যে ওনার আছে। তো বেশ, সবই রাধারানীর কৃপা, সবই তার ইচ্ছা, সবই বাকে বিহারীজির ইচ্ছা, ব্যাস এই বলে আর কি শেষ করা। আবারও আসবো, আবারও কোনোভাবে দেখা হবে এখানে, এই বলে রাখলাম। রাধে রাধে।